গাইছ ৰ'ব আজি ভিডিঅ'টো বহুত গুৰুত্বপূৰ্ণ চাই থাকক আপোনালোকে। গাইছ মই আগতে বহুত কমেডি ভিডিঅ' বনাইছোঁ, আপোনালোকে গমেই পায়। আজি যিটো ভিডিঅ' বনাব গৈছোঁ সেইটো সম্পূৰ্ণ এটা বেলেগ ভিডিঅ'। ময়ো ভবা নাই যি ভিডিঅ' আৰু আপোনালোকেও ভবা নাই। এই কথাটো আপোনালোকেও নাভাবে আৰু ময়ো নাভাবোঁ, কাৰণ যাৰ লগত হয় সেই অকলেহে ভাবে। আৰু মই আপোনালোকক এটা কুৱেশ্যন কৰিম, আপোনালোকে কেতিয়াবা কেঞ্চাৰ বেমাৰৰ কথা ভাবেনে? নিশ্চয় নাভাবে। আৰু এনেকুৱা ভিডিঅ' বনাই থাকিব লাগে, তেতিয়াহে মানুহ সজাগ হ'ব পাৰে। আৰু মই বেছি বকি নাথাকো, আপোনালোকে ভিডিঅ'টো চাই লওক। আৰু আপোনালোকে প্লিজ শেষলৈ ভিডিঅ'টো চাওক, স্কিপ নকৰিব। কাৰণ আজি মই গৈ আছোঁ কলকাতাত থকা পুনৰ্জন আয়ুৰ্বেদ হস্পিটেলত, যিখন হস্পিটেলে কেঞ্চাৰ ৰোগীসকলক পোহৰৰ পথ দেখুৱায়। কালীঘাট এই নামটো শুনিলে মোৰ চকুৰ সন্মুখত কি ভাহি উঠে, এটা কালী মন্দিৰ, ভিৰ, ধূপৰ গন্ধ। কিন্তু আজি মই এই কালীঘাটৰ এটা এনেকুৱা ঠাইলৈ আহিছোঁ যিটো মন্দিৰ হৈ পৰিছে, কাৰণ ইয়াত বহুত মানুহে আহিছে পোহৰৰ আশাত, নিজকে বচাবৰ আশাত। ৰাজবিহাৰী এভিনিউ আৰু বেংকৰ ওচৰত প্ৰথম ফ্লৰত আছে এই মেডিকেলখন। আৰু এই পুনৰ্জন হস্পিটেলখন ভাৰতত 6টা শাখা আছে: হায়দৰাবাদ, বেংগলৰ, চেন্নাই, দিল্লী, বিজয়ৱাড়া আৰু কলকাতাত। মই ভাৰতৰ বহুত হস্পিটেলতে গৈছোঁ, কিন্তু এইখন হস্পিটেলৰ দৰে চাফ চিকুণ পৰিচ্ছন্নতা ক'তো দেখা নাই। কাৰণ এই হস্পিটেলখনত যিসকল ৰোগী আহে তেওঁলোকে বহুত ধুনীয়া হাঁহি ফূৰ্তি কৰি থাকে, পৰিয়ালৰ লগত ধুনীয়াকৈ কথা পাতি থাকে। আৰু ইয়াত এটা বস্তুৱে গম পালোঁ, ইয়াত চিকিৎসা কৰিব নাহে, ইয়াত সুস্থ হ'বলৈ আহে। পুনৰ্জন, মই শব্দটো আপোনালোকক অলপ ভঙাই কওঁ। পুন মানে আকৌ, জন মানে হৈছে জন্ম। পুনৰ্জন মানে নতুন জন্ম, আকৌ জীয়াই উঠা। এই নামটোৰ কিবা এটা কাৰণ আছে। এই হস্পিটেলখনৰ পিছত এজন মানুহ আছে যাৰ নাম বম্মু ভেংকটেশ্বৰ ৰেড্ডী। তেওঁ পুনৰ্জন আয়ুৰ্বেদ হস্পিটেলখন প্ৰতিষ্ঠাপক। তেওঁ এবাৰ নিজকে প্ৰশ্ন কৰিছিল, ইমান ডাঙৰ ডাঙৰ যে হস্পিটেল বিলাক আছে সেইবিলাকত কেঞ্চাৰ ৰোগীবোৰ কিয় মৰি আছে? আৰু তেওঁক এই প্ৰশ্নটোৱে ৰাতি টোপনি যাব দিয়া নাছিল। তেওঁ গৈ আছিল হাজাৰ বছৰ পুৰণা জ্ঞানৰ সন্ধানত, চৰক সংগীতা আৰু সুশ্ৰুত সংগীতা, আয়ুৰ্বেদ প্ৰাচীনতম এইবোৰ গ্ৰন্থৰ ওচৰত। বছৰ বছৰ ধৰি তেওঁলোকে গৱেষণা কৰিলে আৰু তাৰ ফলতে জন্ম দিলে নীল ৰসায়ন চিকিৎসা। আৰু সেই চিকিৎসকে আজি পুনৰ্জন আয়ুৰ্বেদৰ দ্বাৰা বহুত মানুহৰ প্ৰাণ ঘূৰাই দিলে। আমাৰ অসমতো বহুত হস্পিটেল আছে, মই এখন হস্পিটেলত কিয় আহিছোঁ আপোনালোকে কুৱেশ্যন কৰিব পাৰে। আপোনালোকে ভিডিঅ'টো চাই লওক। আর পেশেন্ট গীতা দেবনাথ আমার ওয়াইফ, রাজার নিউ টাউন আমার বাড়ি। আমার 4th টাইম ওষুধ নেওয়া। আর পেশেন্ট এমনি মোটামুটি ভালোই আছে। টিউমার দেখা গেলো প্ল্যান টিউমার, সেই টিউমারটাকে অপারেশন করার পরে, এটা বায়োপসি করার পরেই দেখা গেলো এটাতে থাইরয়েড ক্যান্সার ছিল। তারপর থাইরয়েড অপারেশন করার পরে চিকিৎসা ছিল দীর্ঘদিন। তারপর এখান থেকে ইমপ্রুভ কিছু হচ্ছে না, বাইরে আমরা দেখাইলাম ডাক্তার। এখন ওই যে ওনার ট্রিটমেন্ট করলাম, আর মাঝে এসে এখান থেকে ওষুধগুলো আমি নিজের ইয়েতেই ওষুধ নিলাম। পাশাপাশি যেমন আমি লাস্ট যখন ইয়াটা থাইরোগ্লোবিনটা আমার 7030-এ চলে গেছিলো, তারপর উনি 10টা রেডিয়েশন করালো আর একটা ইঞ্জেকশন কেমো করলো। সেকেন্ড ডোজটা দেওয়া হয় নাই ওনার ওই নির্বাচনের জন্য। উনি বলছে 1 মাস পরে। তো উনি আবার মনে হয় কালকে সোমবার ওনার ডেট অ্যাপয়েন্টমেন্ট দেখবো। এবার থাইরোগ্লোবিনটা গেলাম 1480 আর্স, এখন ভালো আছে। এমনি সব নর্মাল, পেশেন্টের কোনো পার্শ্বপ্রতিকার নেই, প্রেশার রোগের সব নর্মাল আছে। এটা মানুষের বলা দিয়ে হয় না, তার চালচলন অ্যাটিটিউড দিয়ে বোঝা যায় সে কি অবস্থা আছে। তো এটাতে বুঝতে পারছি যেমন এই যে ইমিউনিটি ওর বাড়ছে, সেটা বোঝা যাচ্ছে এখানে। জেনারেল ইমিউনিটি যেটা, ইমিউনিটি আছে ভালো হচ্ছে। কারণ যে কোনো ওষুধ যেমন আগে সুগারটা বাড়াতে, সুগারটা কন্ট্রোল আছে, তারপরে তার ইয়াগুলা ক্যালসিয়ামটা মোটামুটি আছে। যেটা আমি ইমিউনিটি সিস্টেম অনুযায়ী যেটা কাজ করে, সেটা আমার মনে হয় যে ইমিউনিটি সিস্টেমটা ইমপ্রুভ হয়ে গেছে। অল ওভার এখন ভালো আছে, আর এডিকশন আমাদের মেডিসিন কিছু নেই। এই পুনৰ্জন হস্পিটেলখন নতুন আশা হৈ পৰিছে কেঞ্চাৰ ৰোগীসকলৰ বাবে। আৰু আপোনালোকে এটা কথা জানেনে, এই পুনৰ্জন হস্পিটেলখনে 20 বছৰ ধৰি হাজাৰ হাজাৰ কেঞ্চাৰ ৰোগীসকলক এক নতুন জীৱন গঢ়াত পুনৰ আশা কৰিছে। আৰু যিসকল মানুহে খোজ কাঢ়িব পৰা নাছিল, সেইসকল মানুহ এতিয়া নিজে খোজ কাঢ়ি, নিজে কৰ্ম কৰি খাই আছে। আৰু মই এতিয়া ক'বলৈ গৈছোঁ ডক্তৰসকলৰ কথা, যিসকলে সদায় বহুত ৰোগী চিকিৎসা কৰে। আৰু ডক্তৰসকলে এটাই চেষ্টা কৰে ৰোগীসকলক যাতে সুস্থ কৰি তুলিব পাৰে। নমস্কাৰ মেম, মই অসমৰ পৰা আহিছোঁ। মই আপোনাক কিছুমান কেঞ্চাৰ ৰোগীসকলৰ ওপৰত কুৱেশ্যন কৰিম। মেম, প্ৰথম যদি এজন ৰোগী আহে, আপুনি তেজ চকুত কি দেখে? ক্যান্সারের মতো বড় রোগের ক্ষেত্রে মোটামুটি জেনারেলি রোগীরা আমাদের কাছে তখনই আসে যখন তারা অন্যান্য চিকিৎসা যখন মোটামুটি হয়, খুব একটা সাকসেসফুল হয় না বা একদমই ফেল করে যায়, তখনই আমাদের এখানে আসেন। তো রোগী যখন সমস্ত আলাদা চিকিৎসা করে এখানে আসার পর এটাই ওনারা ভেবে আসেন যে এখানে আসলে হয়তো কিছুটা পজিটিভ রেজাল্ট তারা পাবেন, আরও কিছুদিন যাতে তারা ভালো থাকতে পারে। তো এটা ভেবেই ওনারা আসেন। যিটো ৰাসায়নিক চিকিৎসা আছে সেইটো কি হয় আপুনি সহজ ভাষাত বুজাই দিয়কচোন।
ক্যান্সার যখন হয় তখন অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ আমরা বলে থাকি যে আমাদের যে 3টে দোষ আছে, বাত পিত্ত কফ, এবং আমাদের যে সপ্ত ধাতু সেটা খুবই উইক হয়ে যায়। তো সেখান থেকে আমাদের অগ্নি বৈষম্য হয় এবং সেখান থেকে আসে ব্যাধি ক্ষমতাহীনতা, মানে রেজিস্ট্যান্স পাওয়ার এগেনস্ট ডিজিজ, সেটা অনেকটা কমে যায় এবং সেখান থেকে আমাদের প্রাণশক্তি কমে বা আমরা ওজো ইমিউনিটি বলি সেটা কমতে থাকে। তো আলটিমেটলি রেজাল্ট দাঁড়ায় যে আমাদের যে মেন ভাইটাল এনার্জি বা প্রাণশক্তি সেটা অনেকটা কমে যায়। এবং যেটা রসায়ন মেডিসিন করে থাকে প্রথমেই আমাদের শরীরে গিয়ে যে আমাদের যে বিষম অগ্নি সেটিকে একটি ব্যালেন্স অবস্থায় আনে, সেখান থেকে আমাদের ধাতু পোষণ হয় এবং আমাদের যে 3টে দোষ থাকে সেটি একটি নিউট্রাল অবস্থায় আসে। সেখান থেকে আস্তে আস্তে আমাদের ওজো বা ইমিউনিটি সেটা বাড়তে থাকে এবং আলটিমেটলি আমাদের ভাইটাল এনার্জি বা প্রাণশক্তি সেটা রিস্টোর হয় এবং আমাদের যে উইক সেল থাকে সেটার পোটেন্সিটা আরো বাড়াতে সাহায্য করে এবং আমাদের যে অলরেডি স্ট্রং সেল থাকে সেটা যাতে আরো সেটার পোটেন্সি যাতে আরো এনহ্যান্স হয় সেটা বাড়াতে সাহায্য করে। আপোনালোকে যে প্রতি সপ্তাহে রোগীসকলক ফোন করে, এইটো ইম্পর্টেন্ট নেকি? ফলো আপ কল যখন করা হয় তখন প্রায় পেশেন্ট তাদের অনেক সমস্যার কথা বলেন। এই সমস্যাগুলোর জন্য ডাক্তার যা অ্যাডভাইস দিচ্ছে সেটা শুনে যদি পেশেন্ট সেইভাবে চলেন তাহলে তিনি উপকার পাবেন। ডাক্তারের অ্যাডভাইস নিতে হবে, ফলো আপ কলে ডাক্তার যে অ্যাডভাইস দেবেন সেই অ্যাডভাইসটা পালন করতে হবে, তবেই রোগী উপকার পাবে। এটাই ফলো আপ কলের ইম্পর্টেন্স। আৰু এই হস্পিটেলখনৰ আপোনালোক মই ডক্তৰসকলকো দেখুৱালো আৰু হস্পিটেলখনো দেখুৱালো, কিন্তু আমাৰ মেইন পইণ্টটো হ'ল ইয়াত যোনে চিকিৎসা কৰি আছে সেই লোককে কথা শুনিব লাগে আৰু মই আপোনালোকক সেই চিকিৎসা কৰা এজন ৰোগীৰ কথা শুনাবলৈ যাই। আমার নাম বিদ্যুৎ গোস্বামী, পেশেন্ট হচ্ছে আমার মেয়ে পবিত্রা গোস্বামী। মেয়ের বয়স এই 21 রানিং। যাই হোক, ওই ওষুধ তো আমরা খাওয়াচ্ছি ধরুন 3, 4 আর 5টা ডোজ হবে। আগে যেরকম ছিল আগের থেকে অনেকটাই সুস্থ, হাত নড়তো না, হাঁটতে পারতো না। এখানে যখন নিয়ে এসেছিলাম হুইল চেয়ারে করে, এখন মোটামুটি মানে এখন দেখা যাচ্ছে অতিরিক্ত ভালোর দিকে যাচ্ছে। অতিরিক্ত মানে যে আগে হাঁটলে কাউকে ধরে নিয়ে যেতে হতো, এখন সরে যাও আমি যাচ্ছি, একা একাই আসে, পায়খানা বাথরুম একা একাই যাচ্ছে আসছে। না, সে আগের মতো আগে পাটাগুলো কাঁপতো, এখন আর কাঁপে না। এবারে হাতে জল টল নিলে হাত কাঁপতো, এখন আর কাঁপে না, এখন নিজেই সব করে। আর এই পায়ের আঙুল ওই যে মটমটকে যে শব্দ হয় না, হতো না, এখন আওয়াজ হচ্ছে। এবারে আজ সকালে বলছে আমার পা ঝিঝি লাগছে, আমি ঝিঝি লাগছে তোমার হাঁটতে বলছি, তুমি হাঁটো বেশি করে, ওই জন্য পায়ে ঝিঝি লাগছে। এমনি এখন উঠোনে হাঁটে, লাঠি ফাটি নেয় না, লাঠি নিলে লজ্জা লাগে, হাঁটবে না। আগের থেকে আমরা দেখছি অনেকটাই মানে সুস্থ। তা খাওয়া দাওয়াটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, খেতে চায় না। ধরুন সকালবেলা এক প্যাকেট বিস্কুট খাচ্ছে, খেয়ে খানিকটা এবারে হসপিটালে ওষুধ আছে, প্লাস এই ওষুধ আছে, এর 1 ঘন্টা ডিফারেন্স রাখতে হবে। এইবারে হসপিটাল ওষুধ একদিন নাও খায় কোনো সমস্যা হচ্ছে না, আমরা যেটা বুঝছি। একদিন ওর মা বলছে এরকম যে হসপিটাল হতে আজকে দেওয়া হলো না, রাত্রিবেলা আমাকে ভাত খেতে হয়, কেন তুমি দাওনি কেন? বলছে আমি হারিয়ে ভুলে গেছি, মনে নেই। আমি তার চুপচাপ থাক, কিছু বলো না। সেদিন কোনো সমস্যাই হলো না, একটা ওষুধও খাইনি, হসপিটাল ওষুধ। যাই হোক, এখন মনে করছে আমরা এইবারে ডোজটা নিয়ে গিয়ে 1 মাস অন্তত খাইয়ে তারপরে এমআরআইটা করাবো, তাহলে মোটামুটি একটা লং টাইম হবে। লাস্ট এমআরআই ধরুন 2 মাস হয়েছে এমআরআই, এখন মোটামুটি সব দিক দিয়ে ঠিক আছে, ঘুম টুম সবই ঠিক আছে। ওই যে ঠান্ডাটা লাগে এটাই সমস্যা। আর এই ভাত যদি খেতে বলেন তা গা পাক দিচ্ছে, খেতে ভালো লাগে না। লাস্ট এমআরআই ম্যাডাম তো বললেন যে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, চুল টুল সব পুরো উঠে মানে ভর্তি হয়ে গেছে। সে যে জায়গাটা কাটা আছে ওই জায়গাটা খালি নেই, তাছাড়া বাকি সব জায়গায়। আপনি ওর সাথে কথা বলেই ধরতে পারবেন না যে কোনো সমস্যা আছে, বুঝতে পেরেছেন? এমনি সব দিক দিয়ে ভালো। আৰু মই এই ৰোগীজনীৰ কথা শুনি এনেকুৱা লাগিছে যে তাই অকলে বেমাৰটোৰ লগত যুঁজি থকা নাই, এই বেমাৰটোৰ লগত যুঁজি আছে তেওঁৰ পৰিবাৰ চিকিৎসকসকলে। কাৰণ এই চিকিৎসকসকলে তেওঁলোকক অকল ঔষধে প্ৰদান কৰা নাই, প্ৰতি সপ্তাহত ফোন কৰি সুধি আছে যে আৰু সাহস দি আছে। আৰু বন্ধুসকল, কিছুমান এনে ধৰণৰ কেঞ্চাৰ ৰোগী আছে যিসকলে বহুত ধৰণৰ চিকিৎসা কৰে আৰু সেই চিকিৎসাবোৰত তেওঁলোকে ফল নাপায় আৰু শেষ পৰ্যন্তত তেওঁলোকে এই আয়ুৰ্বেদ হস্পিটেলখনত আহে। আৰু ইয়াৰ লগতে যদি ৰাসায়ন আয়ুৰ্বেদ চিকিৎসা কৰা যায় তেতিয়াহ'লে তেওঁলোকে অতি সোনকালে ভাল ফলাফল পোৱা যায়। যদি আপোনাৰ কোনোবা ফ্ৰেণ্ড, কোনোবা পৰিয়াল বা আপোনাৰ ঘৰৰ কাষৰ এই ৰোগত ভুগি আছে, তেওঁলোকে কি কৰিব, কাক সুধিব বা কি চিকিৎসা কৰিব? আপুনি তেওঁলোকক এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক আৰু ভিডিঅ'টোত জানিব দিয়ক যে কি চিকিৎসা কৰিব লাগে। আৰু আপোনালোকে এই হস্পিটেলখনৰ এড্ৰেছ, কণ্টেক্ট নম্বৰ চব ডিছক্ৰিপশ্যনত দিয়া আছে, তাত চাই কিনে আপোনালোকে আহিব পাৰে। আৰু এটা কথা কওঁ মই, আপোনালোকৰ এই ভিডিঅ'টো প্ৰয়োজন নহ'ব পাৰে, আপোনাৰ কোনোবা ফ্ৰেণ্ডৰ, কোনোবা পৰিয়ালতো প্ৰয়োজন হ'ব। চ' আপোনালোকে এই ভিডিঅ'টো সেই অকল মানুহক শ্বেয়াৰ কৰি দিয়ক যাৰ প্ৰয়োজন হয়, যাৰ বাবে আপুনি আপোনাৰ কোনোবা ফ্ৰেণ্ডৰ এটা সুস্থ জীৱন গঢ়ি তুলিব পাৰে। ধন্যবাদ। জয় অসম, নমস্কাৰ।